Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. I know it is belated, but it's all right. Welcome, সবাইকে। খবর হলো যে মনে আছে গতকালকে ডে বিফোর ইয়েস্টারডে আই প্রবাবলি বলছিলাম যে অনতি বিলম্বে ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে গ্রেফতারের সিস্টেম করা হোক। Finally, it's not, I'm saying that they listen to us, but somehow they do it after when we say that, right? So, বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের আবেদন জানানোর জন্য দুদকের আইনজীবী আদালত থেকে নির্দেশনা এসেছে। It's a great news. This is very significant. এবং এই দুর্বৃত্তদের এটা বলা দরকার যে মানুষ খুন করে গুম করে দেশটাকে বিপর্যস্ত করে, মানে স্বাধীনতার 53 বছর পরে এসে তোরা দেশটাকে নিয়ে যা করেছিলে, এখন এসে আবার লেকচার দেয়। পুলিশ আছে তাদের সামনে, যে কোন সময় মাঠে নামলে পুলিশকে পাবে। প্রত্যেকটা অফিসার, শুধু বেনজির নয়, শেখ হাসিনার যতটা ভয়ঙ্কর দাগী অপরাধী, দুর্ধর্ষ সন্ত্রাসী পুলিশের পোশাক পরা বা বিভিন্ন বাহিনীর পোশাক পরা অবস্থায় সন্ত্রাসী এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল, প্রত্যেককে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের আহ্বান জানানো এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি সরকারের কাছে। খেলা কিন্তু শুরু। এখন বেনজিরের পরে আমি মনে করি আপনার এই নাম কি তার, হারুন মনিরুল, তারপরে আপনার হলো গিয়ে আরো দেখো একটা বলে গেলাম নামটা, প্রত্যেককে এখন এই মুহূর্তে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের জন্য সরকার যেন ব্যবস্থা নেয়, কাল একদম ঠান্ডা ফাইনাল হয়ে যাবে। এবং আওয়ামী লীগের আইনমন্ত্রী জেলে, স্বরাষ্ট্র মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আপনার যতটা মাফিয়া ছিল প্রত্যেকটা মাফিয়াকে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের মাধ্যমে গ্রেফতারের অভিযান পরিচালনা করা সময়ের দাবি। না হলে যে ষড়যন্ত্র তারা বিপ্লব, ইউর রাইট, থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন আরাফাত, যে ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না এদের জন্য। এরা এত পয়সার মালিক, এত টাকা লুটপাট করেছে, মনে রাখবেন এরা 100-200 নয়, যাদের মানে কথা বলেছি, এরা কমপক্ষে 10,000 কোটি টাকার মালিক এক একজন ব্যক্তি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 10,000 crores, মানে 1000 কোটি টাকা এরা এক একজন মালিক। সুতরাং জেনারেল আজিজ টু, আমি মনে করি এদের বিরুদ্ধে অনতি বিলম্বে এটা করা দরকার। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, দ্য বুচার অফ দ্য ফাদার, দ্য গডফাদার অফ অল দ্য বুচার্স, স্বরাষ্ট্র উপদেষ্টা, সরি স্বরাষ্ট্র সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের থেকে শুরু করে এদেরকে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিকভাবে জানিয়ে দেওয়া হোক এরা ক্রিমিনাল, এরা মানবতা বিরোধী অপরাধী, এরা গণহত্যাকারী। এটাই হলো সবচেয়ে বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, বনোজ কুমার কে ধরতে হবে? আচ্ছা, পিবিআই এর সাবেক বরস্পর আমরা এ সংক্রান্ত এই রিপোর্টটা আমরা দেখি 21 টেলিভিশনে দেখলাম মাত্র, দুদক থেকে আসছে। প্রত্যেককে দেখবেন খেলা ঠান্ডা হয়ে যাবে। তাদের যে ষড়যন্ত্র, তারা যে মনে করেছে সরকার দুর্বল হয়ে গেছে, বাংলাদেশের মানুষ দুর্বল হয়ে গেছে, স্যাংশন খাওয়া অফিসার গুলা কই? ইয়াস, না স্যাংশন খাওয়া অফিসার তো দুইটা, একটা বেনজির, একটা আসাদুজ্জামান, উনি তো জেলে আছে আপনার বর্তমানে, আর আরো যে 3 জন আছেন, এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা এটার সময়ের দাবি। এবং আমি আপনাদেরকে এই রিপোর্টটা দেখাই। আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন এবং এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানতে চাই। কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, অনেক অভিযোগ ছিল আসলে এই বেনজির আহমেদ। এই মুহূর্তের খবর হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশনা দিয়েছে আদালত এবং দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন এবং এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানতে চাই। কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, অনেক অভিযোগ ছিল আসলে এই বেনজির আহমেদকে নিয়ে এবং তারপর আমরা দেখলাম যে আদালত বেনজির আহমেদকে, আমরা আর দেখার দরকার নাই, 71 টেলিভিশন এই রিপোর্টটা আমরা দেখে ফেলছি। আমরা বর্তমানে তারা যে রিপোর্টটা তারা করেছেন আপনার, তো এই হলো সেই দুর্ধর্ষ বেনজির, যে শেখ হাসিনার ডান হাত বলে পরিচিত ছিল। কত খুন গুম করিয়েছে, তার ইয়ত্তা নেই, তার উদ্ধতপূর্ণ ব্যবহার, পুলিশের পোশাক পরা
অবস্থা আমরা দেখতাম, মনে হচ্ছে একটা মাফিয়া গুন্ডা এসেছে আপনার এই মিডিয়ার সামনে, এসব বক্তব্য দিত, মানুষকে বই দেখাতো, বলতো এই করে ফেলবে, সেই করে ফেলবে, পুঁতে ফেলবে, ছিঁড়ে ফেলবে, ধরে ফেলবে। এই সেই বেনজির, সে দেশ থেকে পালিয়ে গেছে, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং আমি মনে করি আপনাদের খেলা খতম হয়ে যাবে কিভাবে জানেন? অন্তত এদের মধ্যে 1 থেকে 2টাকে যদি ইন্টারপোল গ্রেপ্তার করে ফেলতে পারে, এদের ঠিকানা কনফার্ম করার পরে, যে কোনভাবে আমরা জানি এরা কোথায় আছে। বিশেষ করে আপনার এই আরো যে 2-1টা আছে ভারতে, হয়তো বা গ্রেপ্তার করতে হলে একটু টাফ হতে পারে আপনার ইন্টারপোলের মাধ্যমে, বাট বেনজির কিন্তু ভারতে নয়, বেনজির অন্য দেশে আছে। যদি বেনজিরকে গ্রেপ্তার করানো যায়, খেলা ফাইনাল, ঠান্ডা হয়ে যাবে আওয়ামী লীগের যে ষড়যন্ত্ররা তারা করতে যাচ্ছেন বা মনে করেন তারা সরকার ফেলে দিবেন। কতটা উদ্ধতপূর্ণ এবং ভয়ঙ্কর অপরাধী এরা দেখেন। তারা 16 বছর ক্ষমতায় ছিলেন, যে কোন কারণে হোক তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, লুটপাট থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধ, খুন, গুমের সবকিছুর আছে। তারা 6 মাস অপেক্ষা করতে পারে নাই। তারা মনে করেন দে সাপোজ টু রিটার্ন টু দ্য পলিটিক্স, সরি টু দ্য পাওয়ার। ক্যান ইউ ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান? তারা কিভাবে মনে করে যে তারা আবার ক্ষমতায় আসতে চায়? তারা ইউ নো ইটস জাস্ট আনবিলিভেবল। মানে ক্ষমতা চলে আসবে তারা আবার। একটা দেশে কি করে গেছে তারা, কোনো কোনো মানে কোনো ক্ষমা পাওয়া নাই, কোনো দায়িত্ব নেওয়া নাই, কিছুই নাই। শেখ হাসিনা এসে বক্তব্য দিলেন যে এই করে ফেলবেন, আমরা সেই করে ফেলবো। উনি মনে হচ্ছে যে উনি কিছুই জানেন না যে 2000 মানুষ মারা গেছে, 25,000 মানুষ, একটা দেশের 25,000 মানুষ পঙ্গু হয়েছে। এরা কতটা বুঝা একটা রাষ্ট্রের উপর, কল্পনা করতে পারেন আপনি? এবং এই মানুষগুলা বুঝা নয়, ওই অর্থে বোঝা তারা, তাদেরকে তো উই গট টু লুক আফটার দেম, রাইট? কিন্তু তারা কি করেছে আপনি দেখেন, বিন্দু মাত্র তাদের কোনো ভ্রুক্ষেপ নেই এবং কোনো দায়িত্ব নেওয়া নেই, কোনো ধরনের রেসপন্সিবিলিটি তো নাই। শেখ হাসিনা বলতে পারলো না যে আমি আন্তরিকভাবে দুঃখিত এই ঘটনা ঘটেছে, তবে আমরা দায়ী নই, এটাও বলতে পারতো। এটাও বলে নাই, মানে কোন বক্তব্য দেয় নাই। ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিবে, উন্নয়নের গল্প মনে শোনাবে। আওয়ামী লীগের, আমি এখন খুব খুশি যে আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী, তারা, হ্যালো ব্রাহাবাইউ রিফাত, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী এখন উঠে আসছেন। তারা শেখ হাসিনাকে তারা ডিজাউন করে যাচ্ছেন। এখন আওয়ামী লীগ যদি থাকতে চায় বাংলাদেশে, শেখ হাসিনা আওয়ামী লীগকে হাইজেক করে তার নিজের বাবার সম্পত্তি বানিয়েছেন উনি। এটা থেকে বের করে আনতে হবে। আওয়ামী লীগ রাজনীতি করতে গেলে শেখ পরিবার এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি রাজনীতি করতে চায়, তারা পলিটিক্স করতে চায়, it could be a debatable issue and we should look into it, to be honest. I mean, because বিশাল জনগোষ্ঠীর দেশ, আপনার একটা দল করা যেতে পারে, কিন্তু শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে এটা তারা ভাবলো কিভাবে? এখন এই ইন্টারপোলের মাধ্যমে যতটা আছে বাহিরে বসে ষড়যন্ত্র করতেছে এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এই গণহত্যার মানে মানে এটাকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, যেটা রাইট ছিল, এদের বিরুদ্ধে ইন্টারপোলের, এবং আমি মনে করি ইন্টারপোলের এই আপনার রেড আপনার নোটিস জারি করা দরকার। তাহলে দেখবেন খেলা একদম অনলাইনও ঠান্ডা হয়ে যাবে। বিশেষ করে আরো যারা আছেন, আমি নাম বলতে চাচ্ছি না, আচ্ছা, ইন্টারপোলকে সহায়তা করুন, অথবা ইন্টারপোলকে আমি ব্যক্তিগতভাবে সহায়তা করতে পারবো না। দি রিজন ওয়াই it got to go through the process. It's a straight states process, so they have to follow the things like that. আমরা we can বলতে, oh you guys, even সারা পৃথিবীর মানুষ যাদেরকে ফোন করে বলে আপনারা বেনজিরকে গ্রেফতার করতে হবে, বলতে we have to receive the request for that, and it's a legitimate request through the legal process, and the government got to do that. There's no one can do that. So yes, government, we can, so দেখেন আপনি 3 দিন আগে কিন্তু বলছিলাম যে বেনজিরকে ইন্টারপোলের ভিতরে, লাইফটা এখনো আছে, আমি জানি না কেউ দেখেছিলেন কিনা আপনারা অফিসিয়াল প্রসেস, অ্যাবসলিউটলি কেউ, আমি মনে হয় আপনি দেখেছিলেন, বলছিলাম না যে বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে দড়িয়ে আনা হোক, খেলা ফাইনাল হয়ে যাবে। দেখেন আজকে 2 দিন পরে হলো সরকার যে কোনভাবে, এই যারাই এটা আইডিয়া দিয়েছেন বা আমাদের কথা শুনেছে, তারা আমাদের প্রত্যেকটা কথাই তো বাস্তবায়ন হয়, আমরা দেখতেছি। আমরা বলেন সরকার শুনে না, সরকার আপনাকে বলে না যে আপনার শুনছি, কিন্তু তারা করে এগুলো, আমি দেখতেছি। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। এবং আমার একটা দাবি হলো, এখন পর্যন্ত রয়ে গেছে, সেটা হলো যে ভারত কেন্দ্রিক একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আলাদা উইং করা, যেটা ভারত বিষয়ে আমাদের মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স গুলা, ফরেন অ্যাফেয়ার্স গুলা, শুধুমাত্র যে বাইলেটারাল রিলেশনশিপের যত এলিমেন্টস আছে প্রত্যেকটা বিষয় দে উইল ওভারসি, দে উইল লুক আফটার ইট। এইটা যতক্ষণ পর্যন্ত আপনি করবেন না, তত একটা, অর্থাৎ একটা অ্যাকশন কমিটি বলা যেতে পারে, ইন এনি আদার, ইন এ ডিফারেন্ট ওয়ে, লাইক অ্যাকশন কমিটি, মানে উইং, দে উইল লুক আফটার ইন the foreign affairs or kind of activities or political staff or state by state G2G, between India and Bangladesh, they look after it and they settle anything that we need. So এটা হলো সবচেয়ে বড় জিনিস, এবং এটা করতে হবে। কেন মনে রাখবেন, আমরা তো এখনো মনে করি আমরা যে অভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা এখনো স্টেবল আছি কিছুটা, রাইট? কিন্তু মনে রাখবেন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে
যুক্তরাষ্ট্রকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বসে নাই ভারত। প্রতি মুহূর্তে খেলা চলছে তাদের এখানে, এবং প্রতি মুহূর্তে বাংলাদেশ বিষয়, এই যে নরেন্দ্র মোদী আসতেছেন, কতটা মিথ্যা তথ্য নিয়ে আসবেন আমেরিকাতে, এটা আমি মানে যখন আমি মনে হয় আমার ঘুম ভেঙে যায়। মানে কতটা, কারণ এরা এত মিথ্যা কথা বলে বাংলাদেশ নিয়ে, কল্পনা করতে পারবেন না। তো এটাই আমি মনে করি, এবং আমাদের যে এটাকে যে ডিস্টেবিলাইজ করে দেওয়া বা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এই জিনিসটা করার ক্ষেত্রে আমাদের সরকার আমি মনে করি এখানে প্রোয়েক্টিভ না। কারণ তারা কি ব্রিফ করেছেন অল দ্য কনস্পারেসি এন্ড দ্য থিংস ইজ কামিং আউট অফ ইন্ডিয়া। সো এটা যদি তারা জানেন, তারা ইফ দে aware of it, for example President Trump or Elon Musk, or foreign secretary, it would be 100%, in favor of Bangladesh, but I don't know what did they do. সো এটা আমাদেরকে করতে হবে। করলে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ভারত বাংলাদেশের একটা চুলও ছিঁড়তে পারবে না, যদি না আপনার এই আমেরিকাকে দিয়ে কোনো ধরনের প্রেশার। কারণ মনে রাখবেন, উই গট আ ভেরি আনপ্রেডিক্টেবল গভর্নমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস রাইট নাও। প্রেসিডেন্ট ট্রাম্প, there are many good sides, there are many bad sides of his administration as well. So যে কোন সময় না বুঝে তারা যে কোন ধরনের স্টেটমেন্ট দিয়ে দিতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প, এটা একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে আমাদের জন্য। সো দেয়ারফর যেখানে একটা টুইট করেছেন নির্বাচনের আগে, না জেনেই ভদ্রলোক করে ফেলছে। তো এটা আমাদেরকে খুব কেয়ারফুলি, আমি বারবার দাবি জানাচ্ছি আমেরিকান বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনকে বাংলাদেশ বিষয়ে একটা ব্রিফ দেওয়া দরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠির মাধ্যমে হোক, যে কোন মাধ্যমে হোক, এবং আপনার এই কি বলে এটাকে, এই আপনার এই ভারত বিষয়ে, অথবা আমেরিকান অ্যাম্বাসেডার বা চার্জ দ্য অ্যাফেয়ার রাইট নাও ইন চার্জ। আপনারা জানেন যতক্ষণ পর্যন্ত আপনার নির্বাচিত সরকার আসবে না, ততক্ষণ পর্যন্ত চার্জ দ্য অ্যাফেয়ার উনি এটা দেখভাল করে থাকবেন, অর্থাৎ হি অর শি উইল বি ইন চার্জ অফ দ্য এম্বাসি। এটা তাদের নিয়ম। এটা সাধারণত তারা এই ইন্টারিম কোনো গভর্নমেন্ট থাকলে বা ব্যবস্থা থাকলে তারা স্থায়ী কোনো অ্যাম্বাসেডার পাঠায় না, তারা এটা তাদের সিস্টেম। সো এক্ষেত্রে তাকে যদি ইনফর্ম করে দেওয়া যায়, তার সাথে বসা যায়, নেক্সট ইন্টারভিউটা, আচ্ছা নেক্সট ইন্টারভিউ শেখ সেলিম আসবে, শেখ সেলিম অসুবিধা নেই ভাই। রুবিন ফারহান নিয়ে কিছু বলুন। আচ্ছা, রুবিন ফারহানকে নিয়ে আমার যেটা বলার সেটা হচ্ছে যে উনি বলেছেন, আমি টু বি অনেস্ট, যে উনি আওয়ামী লীগের সময় উনি খুবই ভালো ছিলেন, মানে বয় ছিল না উনার, আর এখন বয়। আর উনার সাথে আমাদের পার্থক্য হলো, বা আরো যারা বিএনপি সত্যিকার অর্থে যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন বা বিরোধী দল আছে, যারা ফেসিজমের বিরুদ্ধে লড়াই করেছেন, সবাই তাদের বয়ে থাকতেন, আর এখন তারা বুক ফুলিয়ে হাঁটছেন। আমি রুবিন ফারহানকে একটা শব্দ বলতে চাই, আমি এখন উনাকে নিয়ে কঠোর কথা বলতে চাই না, কিন্তু কঠোর বলাটা ফরজে আইন হয়ে গেছে। সেটা কি, আমরা মনে করি যে শুধুমাত্র ভারতীয় প্রেতাত্মারাই মানে তৎকালীন ফ্যাসিস্টদের আমলে নির্দ্বিধায় নির্ভয়ে চলাফেরা করতে পেরেছে। কোন প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত মানে গণতান্ত্রিক মানুষের অধিকার নিয়ে কথা বলে কাজ করে, এরা কেউ মানে বইহীনভাবে চলতে পারে নাই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। আর আপনি চলেছেন, পার্থক্যটা জনগণ আপনারা বুঝে নিয়েন, উনার সাথে এই মানুষগুলোর পার্থক্যটা কোন জায়গাতে, এটা আমি বলতে পারি। কারণ বলাই যায় যে উনার কতটা সুসম্পর্ক থাকলে, উনার যে গিগলিং উইথ শামীম উসমান বিহাইন্ড দ্য সিন আমরা দেখেছি, মনে আছে লেডিস এন্ড জেন্টলম্যান, শামীম উসমানের সাথে যে উনার যে কি ধরনের আল্লাহ সরকার আমরা দেখেছিলাম, মনে আছে আপনাদের? সুতরাং উনি আওয়ামী লীগ সরকারের সময় উনি খুবই নিরাপদ ছিলেন, আর আমরা অনিরাপদ ছিলাম। আপনার সাথে পার্থক্য হলো এখানেই। আর আমরা মনে করি ভারতীয় এবং আওয়ামী লীগের দালালরাই নির্ভয়ে নির্দ্বিধায় চলাফেরা করতে পেরেছে। বেগম খালেদা জিয়া নির্দ্বিধায় চলতে পারেন নাই। এই সরকার পরিবর্তনের কারণে আজকে উনি বের হয়ে উনার চিকিৎসা নিচ্ছেন, তার পরিবারের কাছে যাচ্ছেন। শেষ বয়সে এই শান্তিটা তার আসতেছে। বিএনপি নিজেদেরকে মেলে ধরেছে রাজনৈতিকভাবে, বিকজ তাদের যাওয়ার কারণে। এবং আপনি যদি বলেন বাবর সাহেব থেকে শুরু করে এবং ওই রিজভী সাহেব পর্যন্ত, জেল থেকে বের হওয়ার পরে উনি কি কান্নাকাটি করে বলছিলেন, এই বাচ্চারা আজকে আমাদেরকে মুক্ত করে দিয়েছে, মানে আন্দোলনের ফল, এটাই বলছিলেন উনি। সুতরাং বুঝতেই পারতেছেন উনারা নির্ভয় ছিলেন না, নির্ভয় অথবা বয়হীন ছিলেন না, আপনি ছিলেন। নাও ladies and gentlemen, you draw the conclusion what is going on over there. I mean, why? I mean, he felt so safe under that fascist government and not others. So there is reasons, undoubtedly. So we get to find out why and how. That's the bottom line, ladies and gentlemen. আপনারা ধরে নেবেন এবং আপনারা বুঝে যাবেন। আচ্ছা, ইশারা কি কাফি হান, হাই, yes, that's the bottom line. আপনি আওয়ামী লীগের সময় আপনি নির্ভয় চলতে পারতেন, আর যারা
গণতন্ত্রের কথা বলতো, আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থার প্রতিবাদ করতো, তারা চলতে পারতো না। আপনি কথা বলতেন আবার চলতেন। সামথিং wasn't right over there with you. আপনাকে আমি বলতে পারি এটা কনফার্ম। সো এটা বি কেয়ারফুল। এই উনার সম্বন্ধে বিএনপির যারা আছেন খুব কেয়ারফুল থাকতে হবে, নট এ গুড সাইন, রাইট? এবং উনি বলে গেছেন উনার কারণে আজকে ওনার দলের সব কিছু ডেলে সাজানো হচ্ছে সব জায়গায়। আমরা তো প্রত্যেকটা জায়গাতে জানি কথা বলি, সুতরাং এখান এবং উনি বলছেন উনি চলতে পারতেন। সো এবার সরকার সবচেয়ে বড় একটা উনি আপনি তো আমি তো আপনাকে বলেছি উনি মানে কারা চলতেন সাধারণত, যারা ভারতের এজেন্ট যারা ছিলেন তারাই চলতেন শান্তিতে। কোনো প্রকৃত বিএনপির কেউ চলতে পারেন নাই। জেল জুলুম জরিমানা, আপনার পাট খেতে জঙ্গলে বসবাস করতেন এরা। সত্যতা বলছি, আমরা তো যোগাযোগ ছিল অনেকের সাথে, রাইট? আমরা দেখেছি, আমরা জানি এগুলা। সুতরাং আপনি আলিশান ভাবে চালতেন, নো কেস এগেইনস্ট ইউ, নেভার ফাইল এ কেস এগেইনস্ট ইউ, ইউ আর বেটার অফ আন্ডার দ্যাট ফেসিস্ট গভর্নমেন্ট, ইউ আর এ লিডার, টু বি অনেস্ট এন্ড বি কেয়ারফুল, দ্যাট ইজ এ নেগেটিভ লিডার। সো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং আমি সরকারকে আবার অনুরোধ জানাচ্ছি, if you make a deal with devil, you will be upset, you will be frustrated, you will be in trouble. And that's what I think the government did it. Now they bounced back and they are back on track right now. And এটা করতে এর কোনো বেনজিরের বিরুদ্ধে প্রথমে দেওয়া উচিত ছিল বিপ্লব বেনজির হারুন। এরপরে আপনার আরেকটা নাম একটু আগে বলে গেলাম, এদেরকে কোনোভাবে ছাড়া যাবে না। মনিরুল, এদেরকে অনতি বিলম্বে আন্তর্জাতিক মানে ভাবে এদের বিরুদ্ধে অ্যাকশন সরকারকে যেতেই হবে যদি শান্তিতে থাকতে চান। মনে রাখবেন, পুলিশকে মোটিভেট করা সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্রের কাছে মানে কাজে জড়িত এই অফিসার্স গুলা, বিকজ দে নো মানে তারা কাকে কাকে প্রমোট করেছে, তাদের ব্যক্তিগত যোগাযোগের মানুষ কারা কারা ছিল। বনোজ কুমার, আচ্ছা আরেকজন। ব্রো, আই নোটিস দ্যাট ইউ অলওয়েজ স্ট্রেট এন্ড ট্রু ফর অল নিউজ উইথ ব্রেভ। থ্যাংক ইউ সো মাচ। সো দ্যাটস দ্য বটম লাইন। এটা করতে হবে, তার কোনো বিকল্প নেই। এবং আসাদুজ্জামান স্বরাষ্ট্র উপদেষ্টা যদি স্বরাষ্ট্রমন্ত্রী যদি করতে পারেন, খেলা কিন্তু ফাইনাল খেলে ফেলছেন ডক্টর ইউনূস স্যার। এটা আমি আপনাদেরকে বলতেছি। এখন গতকালকে মনির হায়দার ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছিল, আমি এটা বলেছি অনেকগুলো বিষয় আসে আমার কনসার্নের জায়গাগুলা, প্রত্যেকটা জিনিস আমি বলেছি, যেহেতু উনি গভর্নমেন্টের দায়িত্ব পেয়েছে বদলুক। তো এখন আমার যা যা বলার দরকার, আমার পক্ষ থেকে যা যা বলার দরকার আমি ওনাকে বলে দিয়েছি গতকালকে। ৭১ টিভি না বয়কট করার কথা। লেট মি টেল ইউ সামথিং, ৭১ টিভির মালিক কিন্তু আগের মালিক নয়, মনে রাখবেন। ৭১ টিভির কারা পরিচালনা করেন এই মুহূর্তে এবং কারা কারা আছেন, কারা কারা নতুন নিয়োগপ্রাপ্ত, প্রতিদিন আমার এগুলো বিষয়ে একটা আপডেট আছে। সো ৭১ কিছু কিছু মানুষ রয়ে গেছেন, বাট মালিকানা পরিবর্তন হয়েছে ৭১ টেলিভিশনের। আই ক্যান ব্যাট অন দ্যাট, আই ক্যান টেল ইউ দ্যাট উইথ গ্যারান্টি। সো ইটস ডিফারেন্ট স্টোরি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই ছিল এই মুহূর্তে যে বেনজিরকে আন্তর্জাতিক অনতি বিলম্বে এটা যেন করা হয়। আই মিন সুনার দেন লেটার, ইন নো টাইম, যেটাকে আমরা বলি শীঘ্রই, এইটার তাড়াতাড়ি যেন করা হয়। এবং মনিরুল হারুন, এরপরে আরো যে একটা বলছেন তারা, আর হচ্ছে গিয়া স্বরাষ্ট্র উপদেষ্টা, খেলা কিন্তু ফাইনাল হয়ে যাবে, আন্তর্জাতিকভাবে খেলা ফাইনাল। সব দেখবেন আবার ব্যাক অন ট্রাক, নর্মাল হয়ে যাবে। ঠান্ডা বাতাস বইতে শুরু করবে ভারত থেকে, এদিকে আবার গরম বাতাস আর আসবে না। শেখ হাসিনাও ঠান্ডা হয়ে যাবে, কারণ তারা মনে করেছিল আমরা ভুলে গেছি, সবকিছু ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি। এবং এই সেদিনের ঘটনা আবার পুনরুজ্জীবিত হয়েছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি ধিক্কার এবং ঘৃণা কোন কোন পর্যায়ে আছে। এটাই হচ্ছে সবচেয়ে বাস্তবতা। আর আচ্ছা, বিপ্লব, ইয়াস ইউ আর রাইট, এদেরকে কোনোভাবে ছাড়া যাবে না। এরা এই দেশটাকে বিপদগ্রস্ত করে গেছে। আজকে ৫৩ বছর পরে এসে আমরা যে এই যে ডিস্টেবিলাইজড এবং আনস্টেবল পজিশনে আছি। You should know that Awami League, an organization of India, and আনস্টেবল পজিশনে আছি, এটা হচ্ছে এই কারণে। আর নাহলে আজকে আওয়ামী লীগ গেছে, আরো একটা দল আসতে পারতো, আমরা শান্তিতে থাকতে পারতাম। আজকে দেখেন আমরা কতটা অস্থিরতা আছে একটা দেশ। কিন্তু মনে রাখবেন, our country is not stable. Any day we can see a wave that could destabilize a lot of stuff, because I'm so concerned about that, because I know this stuff going on. That's why I'm saying you guys, ladies and gentlemen. So এই আজকের এই পরিস্থিতি সৃষ্টি করেছে এরা দেশদ্রোহী, এরা 18 কোটি 16 কোটি 40 কোটি মানুষের দুশ্মন। They should not be forgiven, never ever. Justice got to be prevailed and justice got to be served in this regard, ladies and gentlemen, for the betterment of the existing of our country, for the safety or the security of the next generations and our sovereignty, undoubtedly. কারণ এরা হচ্ছে ক্যান্সার, and they will do their best to destabilize, কারণ এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় এই মুহূর্তে তাদের মূল দায়িত্ব, দেশটাকে ডিস্টেবিলাইজ করা।
গতকালকে একজন মানুষ বাংলাদেশ থেকে আসছেন, আমেরিকা থেকে, সম্পর্কে আমার আত্মীয় লাগেন। ফেব্রুয়ারি 15 খেলা ফাইনাল হয়ে যাবে। ফেব্রুয়ারি 15 খেলা ফাইনাল হয়ে যাবে। খেলেন, ফাইনাল তো অসুবিধা কি? আমরা তো আছি, আমরা তো দেখবো। খেলা ফাইনাল হলে তো আমরা দেখবো, অসুবিধা নাই। এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা, আমি যদি বলতে চাই। সো উনি বলছেন যে দেখলাম যে উনি হি ওয়াজ আনহ্যাপি, মানে হি ওয়েন্ট টু বাংলাদেশ, হি ওয়াজ দেয়ার ফর, হি স্টেড দেয়ার ফর লাইক 2 months, more than 2 months, বাট হি ইজ নট আনহ্যাপি, হি সেড এভরিথিং ভেরি গুড। খুব ঠান্ডা মানে অনুযায়ী চলতেছে দেশ, ভালো উনার মতে। উনি অনেক লেখাপড়া করেন নাই উনি, বাট আমেরিকা থেকে গেছেন, আবার চলে আসছেন। উনি তো বলছেন যে ভালোই, দেশ তো ভালোই চলছে, এটাই তো উনি বললেন আমারে। এবং আমি যাদেরকে জিজ্ঞেস করলাম, বাংলাদেশে আরো একজন গেছেন আমেরিকা থেকে, আমি বলি আরো একজন গেছেন ভার্জিনিয়া থেকে, আমেরিকা থেকে, ঠিক শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ির ঠিক ধরেন 2-3টা বাড়ির ভিতরে একটা বাড়ি, নাম বললাম না। উনি আমাকে বলছেন খুবই ভালো চলতেছে, সব কিছু সুন্দর, এটা বলেন। আমি জানি না ভাই, আপনারা বলবেন, আপনারা তো দেশে আছেন, আপনারাই বলবেন দেশ আসলে কিভাবে চলতেছে, বুঝছেন? মানে এই মুহূর্তে সত্যতা বলতে, উনারা আমাকে ভালো বলছেন, উনারা বলছেন যে দাম কম, এই সেই, ইউনো। এখন দেশকে অশান্তি করে, মানে কারা করে? এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা। এদের সবচেয়ে বড় সমস্যা, যারা সরকার করতে পারতেছে না, এদের টাকাতে হাত দিতে পারছে না। যখনই এদের টাকাতে হাত দিয়ে, অনলি প্রাইসেস আর হাই, নো প্রাইসেস দে সেড ইজ ওয়েন্ট ডাউন, দে সেড, আই মিন ডেইলি কমোডিটিস প্রাইসেস ওয়েন্ট ডাউন, দে সেড দ্যাট। এবং ভালোই আছে অবস্থা। তবে এটা সিজনাল, যেহেতু এটা হতে পারে এখন, ইট কুড গো আপ। আমি তো বললাম যে বিদ্যুৎ, লোডশেডিং, রাস্তাঘাটের ব্যবস্থাপনা, চরম অবস্থাপনা রাস্তাঘাটে, অব্যবস্থাপনা রাস্তাঘাটে, এই সরকার 16 বছরে কি করেছে? তো এগুলা বিষয়ে বাংলাদেশে গেলে সচক্ষে দেখতে পারবো। জেব্রা ক্রসিং মানে চিনে না, জেব্রা ক্রসিং কাকে বলে? এই ভদ্রলোক আপনার মানে 7 টনের ট্রাক চালায়, ড্রাইভার, কিন্তু লাইভে দেখলাম আমরা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই ভদ্রলোক আর AK-47 একজন মানুষের হাতে তুলে দেওয়ার মধ্যে পার্থক্য কি? দ্যার ইজ নো ডিফারেন্স। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। রাস্তাঘাটের কোনো ধরনের শৃঙ্খলা তারা আনতে পারে নাই এই 16টা বছরে। বিআরটিএ মনে নাই, ওই গরু ছাগল চিনলেই মানে লাইসেন্স দেওয়া যায়, এই সাধারণ খান মনে আছে? তো এদেরকে আমি বলি কমপক্ষে 10 থেকে 12 জন আওয়ামী লীগের দুর্বৃত্তদের ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হোক, 2টাকে গ্রেফতার করা হোক, খেলা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আবার ওই যখন নাচানাচি করছেন বিভিন্ন দেশ থেকে, সব ঠান্ডা হয়ে যাবে এদের বিরুদ্ধে। দ্যার ইজ নো অল্টারনেটিভ। আমি আবার বলছি, এল সালভাদর মনে আছে? এল সালভাদর নাম্বার 1 এক্সাম্পল, কিভাবে ক্রিমিনালদেরকে আটকাতে হয় দেশের মানুষের স্বার্থে, একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি, শৃঙ্খলার, দেশের মানুষের কল্যাণের জন্য কি করতে হয়। এল সালভাদরের প্রেসিডেন্ট বুকাইলিকে আপনি দেখবেন, খেলা ফাইনাল হয়ে যাবে, আপনারা সবকিছু বুঝতে পারবেন। দেশে এত ভালো লাগলো, দেশে আসেন আমেরিকা কেন? দেশে আসেন আমেরিকা কেন? দিস ইজ এ গুড কোয়েশ্চেন, ডেফিনেটলি কামিং, বাট আমি তো এখন আই লিভ ইন অ্যাব্রড, ইউ নো দ্যাট রাইট, উইল কাম এন্ড ভিজিট। আপনি আর এটা যদি আরো উদাহরণ যদি চান, আচ্ছা তাহলে আপনি দেখতে পারবেন যে সজীব ওয়াজেদ সারাদিন বলতো দেশ উন্নয়নের রোল মডেল, কিন্তু উনি কিন্তু আমেরিকা থাকে সারাদিন, দেখছেন তো ভাই? উনাকে এটা বলবেন, বলে আসে আমরা এবার সুন্দর করে বললে ভালো হবে। এবং আমরা চাই সবসময় দেশে যাওয়া আসা করতে, আমাদের সবাই যাচ্ছে, আমরা কয়েকজন বাকি রয়েছি, ডেফিনেটলি এনি টাইম বাংলাদেশে দেখবেন ইনশাল্লাহ, এনি টাইম বলে রাখতেছি, এন্ড সুন। সো এটা হলো বাস্তবতা, দেশকে টিকাতে হবে, দেশের কারণ একটা দেশ এভাবে কেউ অসে থাকতে পারে না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে অতিরঞ্জিত হয়েছে, তবে আমি আবারও বলি, আমি বাংচুর মব জাস্টিসে বিশ্বাস করি না। আমি আইনের শাসন বা আইনের পদ্ধতিতে ক্রিমিনালদেরকে শাস্তি দেওয়ার পক্ষে, এবং এটাই আমি করতাম যদি আমার কাছে দায়িত্ব থাকতো। আমি কখনো মব জাস্টিস এবং এই যে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, I don't support it, I do not, but Sheikh Hasina is to blame for everything. She got to take the responsibility because she caused this problem. উনি যদি একজন গণহত্যাকারী, যিনি 2000 মানুষকে মানে 1 সপ্তাহের ভিতরে খুন করিয়েছে, সেই ব্যক্তি মানে গণহত্যা চালিয়েছে, সেই ব্যক্তি যখন বলে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিব, কার ভালো লাগবে এইগুলা? আপনি আমাকে বলেন, এটা তার উদ্ধতপূর্ণ ব্যবহার। এই ব্যক্তি কোন অবস্থাতে যেন ক্ষমতার 100 মাইলের ভিতরে যেন না আসতে পারে। Was not only secured but all parliamentary member. আচ্ছা ডেভিড নিয়ে কিছু বলেন কি? আমাকে চলে আসেন, তাকান সব সময় ব্যবসা করেন। আচ্ছা, সো এটি সবচেয়ে বাস্তবতা। এবং বিএনপির মেইন করাপ্ট ইজ, আচ্ছা, সো এটা হলো সবচেয়ে বড় বিষয়। সিরিয়ার দিকে তাকান। ইয়েস, ও বাই দ্য ওয়ে, আপনারা জানেন সিরিয়ার গুড নিউজ ফর সিরিয়া গাইজ, উইদিন 2 ইয়ার্সের ভিতরে সিরিয়া কোথায় যায় খালি দেখবেন, জানেন? সিরিয়াতে সেদিন বিশাল সিরিয়ান, আমেরিকান সিরিয়ান এবং সিরিয়ার একটা
অ্যাকশন কমিটি হয়েছে আমেরিকাতে, এখানে মনে আছে? আমি একজন এই যে মেয়র মনে আছে, কিছুদিন আগে আমি ইন্টারভিউ নিয়েছিলাম, ওই যে আমাদের এখানে একটা এক্সিস্টিং মেয়র বর্তমানে সিটি কাউন্সিলর বর্তমানে, মোহাম্মদ খৈরুল্লাহ। হি ইনভাইটেড মি। এখানে সিরিয়ান মানুষের ওয়াশিংটন ডিসিতে সেনেটরস, কংগ্রেসম্যান, ওমেন তারা গেছেন, বক্তব্য দিয়েছেন। তারা সিরিয়া ইজ ফ্লারিশিং রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান, এবং আগামী 2 বছরের ভিতরে সিরিয়া অন্য লেভেলে আপনারা দেখবেন, যেভাবে হচ্ছে আমেরিকা এভরিথিং গোয়িং, আমেরিকান ওয়াল দ্য ব্রিটিশ। সো এভাবে করতে হবে আমাদেরকে। আমাদের তো সিরিয়ান মানুষ আছে, আমাদের নাই, আমাদের ইন্টারন্যাশনাল মানুষ নাই, তাদের ফিগার এভরিওয়্যার। তারা দেখেন কিভাবে রেসপন্স করতে, এবং একজন মানে কিভাবে ছিল সিরিয়া। আজকে সিরিয়াতে, আজকে আমেরিকা ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হিলের নেক্সট বিল্ডিং এ সিরিয়ার জন্য বিশাল বড় একটা সমাবেশ হয়েছে, যেখানে সেনেটরস, কংগ্রেসম্যানরা তারা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন আমার থিঙ্ক ট্যাঙ্কের মানুষ, আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের মানুষ বক্তব্য দিয়েছেন। রিপাবলিকান পার্টির একজন রিপ্রেজেন্টেটিভ বক্তব্য দিয়েছেন। ইটস আনবিলিভেবল। সিরিয়া কোথায় যাচ্ছে আমরা পারি না, কেন জানেন? আবার বলছি, when you face with devil or evil, you have to, there is no way out of it. You have to make a decision one way. There is no two ways. That's the bottom line. Serious evil or devil যারা আছে তাদের বিরুদ্ধে, এটা হচ্ছে বাস্তবতা। আপনি নমনীয়তা, আপনি যদি কম্পাশন দেখান, এখানে মনে রাখবেন সবসময় একটা ইংরেজি একটা কথা আছে না, আপনি যদি অপরাধীর প্রতি আপনি যদি নমনীয়তা দেখান, তাহলে ভিকটিমের প্রতি কঠোরতা দেখানো হয়। এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা আমরা করেছেন সরকার, এখন এসে এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। বাট লেট ইজ বেটার দেন নাথিং, রাইট? এটার সবচেয়ে বাস্তবতা এখন আমরা দেখতে পাচ্ছি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, the news from the center, or from me right now for you, is that যে কথাটা আমরা চেয়েছিলাম, দাবি করেছিলাম, বলেছিলাম, বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশনা এসেছে। is going to be, I mean, আপনার I think it's going to start from tomorrow. So it's a good news. এবং আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে, প্রত্যেক পুলিশ অফিসার যাদের দিয়ে খুন গুম করিয়েছে শেখ হাসিনা, তার এই ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিরুদ্ধে এই আপনার এই কি বলে এটাকে, এই রেড নোটিস, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করে দেওয়া হোক। খেলা কিন্তু ফাইনাল হয়ে যাবে। কমপক্ষে 2টাকে গ্রেফতার ব্যবস্থা করুন আওয়ামী লীগের বহির্বিশ্বের থেকে। আর কোন ষড়যন্ত্র আপনি জীবনে দেখতে পারবেন না। ইন দ্য মিন টাইম, যদি ভালো লোক শেখ হাসিনা তার পরিবারের দুর্নীতিগ্রস্ত ফেসিস্টটা বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ কোন ভালো মানুষ দ্বারা তারা আসতে চায়, I think we should have a debate about that. Undoubtedly, I can tell you, এটা নিষিদ্ধ আওয়ামী লীগের কথা আমি বলছি না, but we should have a debate about that. So it is সবচেয়ে bottom line, ladies and gentlemen. So it's a good news for everyone. চেষ্টা করবো আগামীকালকে আর্লি আসার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ladies and gentlemen. That's a good news, and this is how they have to tackle everything. Otherwise, these are the animals, group of animals. You know what I mean? You cannot stop them by showing your sympathy. You have to be stricter than stricter. That's the bottom line, ladies and gentlemen. Have a good one. I'll see you next time. How long it will take Interpol to arrest him? Well, first of all, when they will receive, the way they work, right? When they will receive the request, they will evaluate it and they will put it on, right? And then they'll look for him based on the intelligence. Then sometimes they ask the government, a proposed government, do you know whereabouts position, or do you know where they live, or something like that. So then if they can detect and they try it in their own way. So this is how it is. So we can see something, বিশেষ করে বেনজিরকে গ্রেফতার করলেই অন্ততপক্ষে সব খেলার ফাইনাল এবং ঠান্ডা হয়ে যাবে। ভালো থাকবেন, কথা হবে আগামীকালকে। আসসালামু আলাইকুম।